শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন, আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি খাচ্ছে। কেন খাচ্ছে? এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আপনার যদি ভালো লাগে কন্টিনিউ উইথ মি, আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম। কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে, করিডোর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই শেখ হাসিনা বলে গেছেন, এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না, কিন্তু আমি কাজ করবো না, আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে 2023 সন থেকে বলে আসছে। 2023 সন থেকে বলে আসছে, তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে, সমালোচনা করছে, আর কয়েকদিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে, আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি দেবে। এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আপনার যদি ভালো লাগে কন্টিনিউ উইথ মি, আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম। কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুলাস, একেবারে সিস্টেমেটিক ওয়েতে। একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য, এবং এটা হচ্ছে। আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও। এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে, সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো, এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আসছে। এটা তো শেখ হাসিনার জামানাতে হয়নি। এবং এখন আমি তার সঙ্গে যদি আরো কিছু যোগ করি যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে। যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যে চায়, আপনি তাকে বকা দিতে পারবেন? বলেন। সে যে তু সিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে, কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলে দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে 1,10,00,000 কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার 70,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বা ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন, আর সুন্দরী মহিলা আছেন, ভদ্র মহিলা, তো ওনার কথা কি আপনার মনে হয়, বা ওনার প্রেস সচিবের কথা মনে হয়, নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না, তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে, তখন কি আপনার মনে হয় না যে না, এর চেয়ে একটা শক্ত শাসক থাকলে ভালো হইতো? এইগুলোকে আসলে প্রাধান্য দেওয়া দরকার, এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার। কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে, আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না, এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত? তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে, দোকান বন্ধ করে দিচ্ছে, আগুন ধরায় দিচ্ছে, শিক্ষককে পদত্যাগ করাচ্ছে, কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ, ড্যাম, সবকিছু মানে কি সে কিভাবে চলছে, পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে, যেখানে সেখানে অবরোধ হচ্ছে। ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো, মানে
থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে, গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে? আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে হচ্ছে, আসিফ নজরুলের কথা মনে হচ্ছে, নাহিদের কথা, সার্জিসের কথা মনে হচ্ছে, নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে? আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো, এটা যদি শেখ হাসিনা টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে, সে কি খুশিতে একটু লাখ পাবে না? পিয়ার কিয়া তো ডরনা কিয়া। তো উনি এবার তো বলছে তু সিজ বড়ি এক মাস্ত মাস্ত। আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন, তো পিয়ার কিয়া তো ডরনা কিয়া, আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে পেয়ার করেছে, তো এত ভয় কিসের, ডর কিসের? এইভাবে তিনি গান শোনাবেন, হিন্দি গান শোনাবেন, গেল ওনার কথা। এরপর আসি আওয়ামী লীগের গড়াগড়ি। আওয়ামী লীগ তো আছে, 1% আওয়ামী লীগ দেশ ছেড়ে যায়নি, 99.99% আওয়ামী লীগের লোকজন এখন আছে, হাইয়েস্ট 10% লোক বাস্তুচ্যুত হয়েছে, এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে, আর বাকিরা সবই এলাকাতে আছে। তারা বসে বসে তামসা দেখছে, মুচকি মুচকি হাসছে এবং তুলনা করছে যে না, আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না। তারা নিজেরা চিন্তা করছে। প্রথমে তারা খুব ভয়ে ছিল, আতঙ্কে ছিল, এখন তারা দেখতেছে যে মাই গড, লোকজনের যে কথাবার্তা, গালাগালি, বা লোকজনের মধ্যে যে অস্থিরতা, কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা, বা নতুন চাঁদাবাজ, নতুন জাহেল, নতুন জালেম, নয়া ছাত্রলীগ, নয়া যুবলীগ, এদের কথাই বললাম, নয়া জয় বাংলা, নয়া কাঁঠাল রানী, মানে পিনাকি শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে। এখন এই সময়টার মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে, যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে, যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায়, সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌনকর্ম করে, তো যৌনকর্ম করে এবং সেগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঁঠাল রানী বলেছেন, শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলেছেন, এখন সে শেখ হাসিনার সেই কাঁঠাল রানী, আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঁঠাল রানীর অভ্যুদয় হয়েছে, যারা একসময় স্ট্রিট বেগার ছিল, ভিক্ষুক ছিল, তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডকডক করে গিলে খাচ্ছে, 5 স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট পরে 2 পা ফাঁক করে দিচ্ছে, অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সংযোগের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেগুলো পর্যন্ত চলে আসছে। ড্যাম কেয়ার, তারাও কিছু মনে করছে না। তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না, যারা করছে তারাও কিছু মনে করছে না। কিন্তু আওয়ামী লীগ বলছে না, আরে আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি। ওই যে গুলশানে দেখলাম 18-19 বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায়, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা, নিজের যে ক্রেজিনেস, সেক্সুয়াল পারভার্সন, এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে, এই দৃশ্য কিন্তু আওয়ামী লীগ জমানাতে ছিল না, একটা সিঙ্গেল ছিল না। অসভ্যতা, অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল। এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তারা আনন্দ করবে, সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি। এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি, যে আমি এই মরে গেল, আমি বঙ্গবন্ধুর কন্যা, দেশ বিক্রি করব না, তো দেশ বিক্রি করবো না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকার ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে 2000 কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে 2000 কোটি টাকা লস গেছে, আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে 4000 কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচন্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন,
কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে। এই যে ভুয়া শব্দগুলো উঠছে, এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো। ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয়, যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দিত, এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে 32টা দাঁত খুলে দেবে, থাপ লাগে। এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফরহাদ মাজহার, তারপরে আপনার ধরুন আসিফ নজরুল, এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে, এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো। তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে? তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে। আর আরো অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে, গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম, বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে। অতি সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের চাকরি গিয়েছে, 3 জন সাংবাদিকের 3টি টেলিভিশন স্টেশন থেকে। তাদের অপরাধ ছিল তারা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তাকে কিছু প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী বিক্ষুব্ধ হয়েছেন, বিব্রত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। প্রশ্নগুলো সময়ের বিবর্তনে অনেকের কাছে যাকে বলা হয় আপত্তিকর মনে হতে পারে এই সময়টাতে, এবং হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নগুলো খুবই যৌক্তিক এবং সত্য প্রশ্ন। যেমন আপনি যাকে তাকে খুনি বলতে পারেন না, কখনো কোনো অবস্থাতেই আপনি কোনো একটা মানুষকে খুনি বলতে পারেন না। খুনি বলার যে অধিকার, এটি কেবলমাত্র বিচার বিভাগের রয়েছে। তো উনি যারা সাংবাদিক প্রশ্ন করেছেন যে খুনি বলা হচ্ছে কেন, এই গেল এক। 2 নম্বর হলো যে বলা হচ্ছে যে শেখ হাসিনা এতগুলো খুন করেছেন, তো একজন মানুষ এতগুলো খুন কিভাবে করেন, এই প্রশ্নগুলো করা হয়েছে। তো এটার লিগ্যাল যে ব্যাকগ্রাউন্ড বা এটার যে লিগ্যাল মানে প্রসপেক্টিভ বা পারপাস, আপনি যেটাই বলেন না কেন, এটা মোস্তফা সরোয়ার ফারুকী না জেনে তিনি এখানে আবেগকে প্রশ্রয় দিয়েছেন। এখন পর্যন্ত জুলাই আগস্টের বিপ্লবের যে রেশ কাটেনি, এখন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা আহত হয়েছেন তাদের ঘা শুকোয়নি, আর এই সময়টাতে আপনি এই প্রশ্ন করেন, এটা কি ধরনের কথা? ওনার এই বক্তব্য ঠিক আছে, কিন্তু এখানে একটা মাঝামাঝি জায়গায় হতে পারত। উনি যদি বলতেন যে একই কথা বলতেন, এবং ওনার জায়গাতে যদি আসিফ নজরুল সাহেব থাকতেন, আমার মনে হয় ঠিক এই কথাটাই বলতেন যে ঠিক আছে, আপনি আমাকে বলছেন যে আমি খুনি শেখ হাসিনা বলছি, এবং আপনি সাহস করে সুযোগ পেয়ে আমাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, আপনাকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ। আপনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স হতো, তিনি তো কথায় কথায় খুনি খালেদা, খুনি জিয়াউর রহমান সাহেবকে খুনি জিয়া বলতেন। তো তখন আপনি বা আপনারা কেন প্রতিবাদ করেননি বা কোনোদিন করেছেন? বা জিয়াউর রহমান সাহেব তো একজন মৃত মানুষ, তিনি কেন বারবার কথায় কথায় জিয়াউর রহমানকে খুনি জিয়া বলতেন? আমার কাছে মনে হচ্ছে যে উনি যদি মাথা ঠান্ডা রেখে এই কথাগুলো বলতেন, তাহলে ওই যে সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি উত্তর দিতে পারতেন না। দ্বিতীয়ত, তিনি অবনত হতেন। তারপর যদি মিস্টার ফারুকী বলতেন যে দেখুন, এই যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের একটা সফলতা হলো যে কথা
শেখ হাসিনার সামনে আপনি বলতে পারতেন না, সেই কথাটি এখন আপনি আমার সঙ্গে বলতে পারছেন। থার্ডলি হলো, আমি কেন শেখ হাসিনাকে খুনি বলছি। আইনের দৃষ্টিতে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা ঠিক, কিন্তু আমি যে চেয়ারটিতে বসে আছি এটি জন আকাঙ্ক্ষার একটি ফসল। জনগণের আকাঙ্ক্ষার কারণেই একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের ফসল হিসাবে আমি এখানে বসেছি। কাজেই যে কথা বললে জনগণ খুশি হয়, জনগণের আত্মার শান্তি পায়, সেই কথাগুলো আমাকে এখানে বলতে হচ্ছে। এখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, ভারতে গেছেন, সেখানে গিয়ে তিনি লিডারশিপ সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, আমরা তাকে এনে বিচার করতে পারছি না। তো সেক্ষেত্রে তাকে একটা কথা বলে বা তাকে একটা গালি দিয়ে যদি জনমনের আস্থা তৈরি করা যায়, প্রশান্তি তৈরি করা যায়, এটা সব রাজনীতিবিদরাই করে এবং সকল পলিটিক্যাল চেয়ার অ্যান্ড পোর্টফোলিও করে। তো এইভাবে যদি তিনি বলতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকতো।